অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রধান উপদেষ্টার গুরুত্ব। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা নিতে গড়িমসি লালবাগ থানা ঘেরাও 91 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি। এবং পিলখানায় সেনা কর্মকর্তা হত্যায় শেখ হাসিনা জড়িত, শহীদ পরিবারের দাবি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছেন রোবানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দ্বিতীয় বিপ্লবের পর রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন তিনি। by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবার মামলা নিতে গড়িমসি করায় লালবাগ থানা ঘেরাও করেছে ক্ষুব্ধ জনতা। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 91 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে খালিদের পরিবার। বাকিটা জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর বর্বর আক্রমণ চালায় পুলিশ। গত 18 জুলাই আন্দোলনে যোগ দেয় রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের 11 শ্রেণীর ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ। সে সময় পুলিশের ছোড়া গুলিতে মারা যায় সে। খালিদের মৃত্যুর ঘটনায় 17 আগস্ট লালবাগ থানায় তার বাবা মামলা করতে গেলে গড়িমসি করেন দায়িত্বরত কর্মকর্তা। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি জানালে তিনিও একই মনোভাব দেখান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় জড়ো হন। এক পর্যায়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি প্রসেস ফলো করে এটা করা হবে ইনশাল্লাহ, এবং এটা মানে থানা যেন আপনাদের দাবি দেওয়া অনুযায়ী সুষ্ঠুভাবে আপনাদের অভিযোগটা গ্রহণ করে, সেটা আমরা দেখব। এই ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান খালিদের বাবা ও তার আইনজীবী। পুরোপুরি ওনার ইচ্ছা হলো এই কোনো ছাত্র
যাদেরকে উনি নিজে হাতে অর্ডার দিয়ে নিজে মারছে তাদের জন্য কোনো বিচার না হয়, এটা উনি চাচ্ছেন। আমরা চাই ওনাকে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। ওসি হেলাল উদ্দিন এই হত্যার সাথে জড়িত এবং ছাত্র জনতা সহ দর্শক সহ যারা ওখানে উপস্থিত ছিলেন তারা সাক্ষী আছেন যে এখানে এই থানার লোকেরাই তার গুলি করেছেন এবং একটা গুলি করে তারা ক্ষান্ত হননি। অনেক রিপোর্ট করেছে যে ছেলেটার যদি পায়ের মধ্যেও গুলি করতেন তাহলে ছেলেটা বেঁচে থাকত। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবি জুবাইরও। একজন যাদের রক্ত জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা, স্বাধীন দেশে তাদেরই হত্যার বিচার হচ্ছে না, এটা তো মেনে নেওয়া যায় না। খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ 91 জনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানায় তার পরিবার। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা হয়েছে। হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ 34 জনকে। এদিকে বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ডে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য MA লতিফ, এছাড়া ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি চলার সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী। এ ঘটনায় নিহতের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হুকুমের আসামি করা হয়। এছাড়া মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সহ আরও 32 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনে চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য MA লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রাতে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে তোলা হলে রমেশ চন্দ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে নাটোর সদর থানায় আওয়ামী লীগের 62 নেতাকর্মীর বিরুদ্ধে 2টি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি পিলখানায় সেনা সদস্যদের হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলিনুর তাপস এবং শেখ হেলাল সহ অনেকেই জড়িত বলে দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 7 দফা দাবি জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্বজনরা। মানিক শিকদার রিপোর্ট। 2009 সালে 25 ফেব্রুয়ারি জাতির জীবনে কালো এক অধ্যায়। সেই দিনের বিভীষিকাময় স্মৃতি 15 বছরেও দগদগে ঘা হয়ে আছে স্বজন হারানোদের মনে। দূর হলে জাতি হবে নির্লজ্জ। হত্যাকাণ্ডের 15 বছর পার হলেও এখনো বিচার বঞ্চিত পিলখানা থেকে বেঁচে ফেরা স্বজনরা। এই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে এটার বিচারটা আমরা চাই। 57 বারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে, 57 জনকে মারার জন্য পারবেন না। বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেইল ইন দিস কান্ট্রি। 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই দিনটা এদের দেওয়ার জন্য আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা ওদের দাবির মাঝখানে সবসময় মানে প্রথমেই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার থেকে তারা শুরু করবে। পিলখানা থেকে প্রাণে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সেই দিনের স্মৃতি তুলে ধরেন। 4 জন সৈনিক, এরা কারা আমি এখন পর্যন্ত জানি না, কারণ তাদের হেলমেট পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। হত্যাকাণ্ডের সাথে তৎকালীন সরকার প্রধান সহ অনেকেই জড়িত ছিলেন বলে মনে করছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলিনুর তাপস, শেখ সেলিম,
আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি বলে দিলাম এটা সত্য। পিলখানা ট্রেজেডির তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশসহ 7 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। একই সাথে নির্দোষ বিডিআর জওয়ানদের মুক্তি ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। থামছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের আহাজারি, দিশেহারা মা বাবা ও স্বজনরা। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে সৎ মা ছোট ভাই ও ভাগ্নিকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পোড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের শেডু মিস্ত্রির দ্বিতীয় স্ত্রী সখিনা বেগম, শিশুপুত্র মাহিন ও নাতনি ফারিয়া আক্তার। ঘটনার পর ঘাতক তারেককে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শেডু মিস্ত্রির প্রথম স্ত্রীর ছেলে তারেককে দুদিন আগে ঢাকা থেকে বাড়িতে যায়। সখিনা বেগমকে হত্যার ঘটনা দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও হত্যা করে তারেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারগুলোর কান্না থামছেই না। লক্ষ্মীপুর ও গাজীপুরে নিহত সাব্বির ও মামুনের পরিবারেও চলছে আহাজারি। পরিবারের অর্থ যোগান দেয়া সদস্যকে হারিয়ে দিশেহারা মা বাবা ও স্বজনরা। অন্যদিকে চিকিৎসা খরচ বহন করতে না পেরে অসহায় আহতদের পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের সাব্বির মিছিলে যাওয়ার আগে একমাত্র শিশু সন্তানকে ভিডিও কলে দেখতে চেয়েছিলেন। স্ত্রীকে বলেছিলেন ঘন্টা 2 পরে আবার ফোন করবেন। সময় গড়িয়ে যায়, কিন্তু স্বামীর সেই ভিডিও কল আর আসে না, কারণ ততক্ষণে সাব্বির শহীদের তালিকায় নাম লিখিয়েছেন। 2 ঘন্টা যাবত আমি তার জন্য অপেক্ষা করতেছি, কোনো কল নাই। পরে আমি তারে ফোন দিছি, ফোন দিয়ে দেখি তার ফোন আর কল ঢুকে না। প্রায় আধা ঘন্টাও যায়নি, আমার ফোন দিয়ে বলছে ভাইয়া আর নাই। লেখাপড়া শেষ করে একমাত্র ছেলে সাব্বির সংসারের হাল ধরবে, কিন্তু সব শেষ হয়ে গেল। তবু সাব্বিরের মা বাবা চাইছেন দেশের জন্য আত্মদানকারী সন্তান যেন শহীদের মর্যাদা পায়। আমার একটাই ছেলে আছে নাই, আমার দুঃখ সুখ সব আমার ছেলে। মনে করছি সাব্বির এখনো মরে না, ও ছেলেটা আমার সামনে পাশে। এছাড়াও লক্ষ্মীপুরে আরও কয়েকজন নিহত হয়েছেন। আহত অনেকে। নিহতের পরিবারের আহাজারিও একই রকম। অনেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেও ভুলতে পারছে না সহপাঠীদের মৃত্যুর ঘটনা। বাগবাড়ি থেকে শুরু করে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলে হাঁটতে জুমুর পর্যন্ত আসছে, স্লোগান দিতে দিতে। মিছিলের ভিতরেও গুলিবদ্ধ হয়েছিল। এদিকে আন্দোলনে গিয়ে গাজীপুরের শফিপুরের মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন গুলিবিদ্ধ হয়ে মারা যান 4 আগস্ট। একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা মামুনের বড় বোন। আর সন্তানের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন মা। গত 4 আগস্ট ও আন্দোলনে যাওয়ার পরে সেখানে ওকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে, মর্যাদা চাই আমি। গাজীপুর রাখালিয়া চালা এলাকার ব্যবসায়ী ইলিম হুসাইনও গুলিবিদ্ধ হয়ে মারা যান 5 আগস্ট। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আর্তনাদ করছে পরিবার। আমার ছেলে রাষ্ট্রীয় মর্যাদা চাই আমি। আমার স্বামীর রাষ্ট্রীয়ভাবে শহীদের খাতায় জানি নাম থাকে। দেশের জন্য আত্মদানকারী বীর সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার দাবি স্বজনদের। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আন্তর্জাতিক খবর।
ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর কারণে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না বলে অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের নেতা ওসামা হামদান জানান, নেতানিয়াহু ও তার সরকারের যুদ্ধবিরতি বাস্তবায়নের ইচ্ছে নেই। এছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা এবং অপরাধগুলো যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিরঙ্কুশ সমর্থনে হচ্ছে বলে মন্তব্য করেন হামাস নেতা। এদিকে দোহায় আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইসরায়েলের কর্মকর্তারা। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় হামলা করেনি ইসরায়েল। গাজার মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের উপর হামলা চালিয়ে একই পরিবারে 15 জন সহ 17 জনকে হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা। নিহতদের মধ্যে 9 জন শিশু এবং 4 জন নারী। এদিকে অবরুদ্ধ গাজায় 25 বছরের মধ্যে প্রথমবার পোলিও রোগী শনাক্ত হয়েছে। এই অবস্থায় গাজার 6,40,000-এরও বেশি শিশুকে টিকা দিতে যুদ্ধবিরতির বিকল্প দেখছে না জাতিসংঘ। জানাবো খেলার খবর। সৌদি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে 4-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে আল হিলাল। সুপার কাপে এটি তাদের রেকর্ড 5ম শিরোপা। দুটির বেশি নেই আর কারো। রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর, তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তাদের একরকম উড়িয়ে দেয় আল হিলাল। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের 70তম শিরোপা জিতল আল হিলাল। প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের 44 মিনিটে গোল করেন রোনালদো। 55 মিনিটে স্কোরলাইন 1-1 করেন সেগেই মিলিনকোভিচ সাভিচ। 69 মিনিটে দলকে এগিয়ে নেন আলেকসান্দার মিত্রোভিচ। এরপর আল হিলালের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভাবনাময় ছিল ফুটবল। দুঃখজনক হলেও সত্য, সেই ফুটবল আজ ধ্বংসের পথে। এর নেপথ্যে কাজী সালাউদ্দিন। তার বিরুদ্ধে কয়েক ডজন দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে আঁকড়ে ধরেন সভাপতির চেয়ার। দেশের ফুটবলের স্বার্থে এখনই সালাউদ্দিনকে অপসারণের জোর দাবি ফুটবল সমর্থকদের। বাফুফের সামনে আজও মানববন্ধন করেছেন তারা। আকাশুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশে সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার যদি কারো থেকে থাকে, তাদের মধ্যে অন্যতম কাজী সালাউদ্দিন। ব্যক্তিগত ক্যারিয়ার যেভাবে আলোকিত করেছিলেন, ঠিক তেমনি আলোকিত করার প্রতিশ্রুতি দিয়ে বসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির চেয়ারে। যে আশা জাগিয়ে দায়িত্বটা নিয়েছিলেন, তার বিপরীতে সময় যত গড়িয়েছে হতাশার বাহারি বেড়েছে শুধু। তার বিরুদ্ধে এসেছে দুর্নীতির নানা অভিযোগ। সেই দুর্নীতির তদন্তে নেমেছিল দুদক। কোনো এক অদৃশ্য ক্ষমতার জোরে সালাউদ্দিনের দুর্নীতির নথি হারিয়ে যায় অতল গহ্বরে। যতবারই ফুটবলের দুরবস্থার প্রশ্ন করা হয়েছিল তাকে, উত্তর একটাই, টাকা নেই। আমি তো অ্যাপিয়ারেন্স করতে গেলে আমার 70 থেকে 80 লক্ষ টাকা লাগে। আমার দ্বারা তো সম্ভব না রাস্তার থেকে টাকা কুড়াই এনে যতগুলা পারি খেলি। অথচ তার ছত্রছায়ায় থেকে কারি কারি টাকা জমিয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাইম সোহাগ সহ আরো অনেকে। ফিফার টাকা নিয়েও হয়েছে 9-6, এসেছেন নিষেধাজ্ঞার আওতায়। ফুটবল নেমেছে আরো নিচে। ফুটবলারদের পাওনা টাকা দিতেও ঝামেলা বাঁধিয়েছে সালাউদ্দিনের ম্যানেজমেন্ট। অর্থ সংকট দেখিয়ে দিনের পর দিন বন্ধ হয়েছে দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ও জেলা ফুটবল লীগ। সেই সাথে থমকে গেছে ভালো ফুটবলার গড়ে ওঠার সব পথ। কিন্তু টিকে গেছেন সালাউদ্দিন। তবে রাজনৈতিক পালাবদলের সাথে সাথে সোচ্চার ফুটবল সমর্থকরা। সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে হচ্ছে একের পর এক বিক্ষোভ। শুধু সালাউদ্দিন নয়, নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। আমাদের থেকে নিচের র্যাঙ্কিংয়ে তাদেরকে এখানে নিয়ে এসে আন্তর্জাতিক মানে টুর্নামেন্ট দেখায় যে একটা ট্রফি পেলে তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে, তার কাছাকাছি হতে পারবে এবং সেখান থেকে কিছু আর্থিক সহায়তা পাবে। সেই আর্থিক সহায়তা করে কিন্তু ওনাদের দুজনের পকেটেই গেছে। যারা যোগ্য নেতৃত্ব দিতে পারবে, যারা পকেট ভরবে না, নিজের পকেট ভরবে না, এই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরা উচিত। সেই ধরনের মানুষকে ফুটবলের হাল ধরতে দিন, অনেক হয়েছে, এবার বাদ দিন।
মানববন্ধনে ছিলেন সাবেক নারী ফুটবলাররাও। বাফুফে থেকে সালাউদ্দিনকে সরিয়ে প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক ও দুর্নীতিমুক্ত করার দাবি তোলেন তারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রধান উপদেষ্টার গুরুত্ব। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা নিতে গড়িমসি, লালবাগ থানা ঘেরাও, 91 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি। এবং পিলখানায় সেনা কর্মকর্তা হত্যায় শেখ হাসিনা জড়িত, শহীদ পরিবারের দাবি তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশের আহ্বান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।